আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্রাব্যতা। আজকে আমরা দ্রাব্যতার খুবই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। যখনই আমরা দ্রাব্যতা নিয়ে কথা বলি তখন আমাদেরকে প্রথমে জানতে হবে দ্রবণ কি, দ্রবণ কত ধরনের হতে পারে এবং কোন ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি দ্রবণ তিন ধরনের, অর্থাৎ এক সম্পৃক্ত দ্রবণ, এক অসম্পৃক্ত দ্রবণ, দুই সম্পৃক্ত দ্রবণ এবং তিন অতিপৃক্ত দ্রবণ। এই দ্রবণগুলো বলতে আসলে কি বুঝি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে মনে করি একটি পাত্রে আমার একটি দ্রাবক পানি রয়েছে এবং তার একটি নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং মনে করি এই পরিমাণ পানির ধারণ ক্ষমতা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রামের বেশি সোডিয়াম ক্লোরাইড এই পরিমাণ পানি আর নিতে পারে না, অর্থাৎ তার ধারণ ক্ষমতা হচ্ছে 5 গ্রাম। এবার যদি আমি মনে করি আমি 3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এতে যোগ করেছি, তার মানে কি এই পরিমাণ পানির ধারণ ক্ষমতা যত তার চেয়ে কম পরিমাণ আমি সোডিয়াম ক্লোরাইড এখানে যোগ করেছি, অর্থাৎ এই পানি আমার আরও পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিতে পারবে। এই অবস্থায় আমি দ্রবণটিকে বলি একটি অসম্পৃক্ত দ্রবণ। আমি যদি মনে করি 5 গ্রাম আমি সোডিয়াম ক্লোরাইড এতে যোগ করেছি, তার মানে হচ্ছে এই পরিমাণ পানির ধারণ ক্ষমতা যত ঠিক তত পরিমাণ সোডিয়াম ক্লোরাইডই আমি যোগ করেছি, অর্থাৎ এর চেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণ এই পানি আর নিতে পারবে না। এই অবস্থায় আমি দ্রবণটিকে বলি একটি সম্পৃক্ত দ্রবণ। এবং যদি আমি মনে করি আমি আসলে 7 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এতে যোগ করেছি, তার মানে হচ্ছে এই পরিমাণ পানির ধারণ ক্ষমতা যত তার চেয়ে বেশি পরিমাণ আমি দ্রব এখানে যোগ করেছি। এই অবস্থায় অতিরিক্ত পরিমাণ অর্থাৎ 5 গ্রামের চেয়ে অধিক পরিমাণ যতটুকুই আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম সেটি অধক্ষেপ হিসেবে আমার পড়ে যাবে, এবং এই অবস্থায় দ্রবণটিকে আমি বলবো একটি অতিপৃক্ত দ্রবণ। যখনই আমরা দ্রাব্যতা নিয়ে কথা বলবো তখন আমরা যে বিষয়টি যে ধরনের দ্রবণ নিয়ে কথা বলবো তা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ দ্রাব্যতা কথাটা আসলেই আমাদেরকে সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যখন কোনো একটি দ্রবণ সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেল তখন সে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে যায় বা সাম্যাবস্থায় পৌঁছে যায়। এজন্য বলা হয় যে কোনো সম্পৃক্ত অবস্থায় প্রকৃতপক্ষে একটি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এখন আসো আমরা বোঝার চেষ্টা করি দ্রাব্যতাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। দ্রাব্যতাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমরা 100 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবক নিব এবং এই 100 গ্রাম দ্রাবকে দ্রব যোগ করার মাধ্যমে তাকে সম্পৃক্ত করব। মনে করি এই 100 গ্রাম দ্রাবককে দ্রব যোগ করে সম্পৃক্ত করতে দ্রবের x গ্রাম আমার প্রয়োজন, অর্থাৎ 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমার x গ্রাম দ্রব প্রয়োজন। তখন এই x কে বলা হবে, এই সংখ্যাটিকে বলা হবে ওই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। কন্ডিশন কি বা শর্ত কি? অবশ্যই এই ঘটনাটি ঘটতে হবে একটি স্থির তাপমাত্রায়। তাহলে আমরা বলতে পারি স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রব যোগ করে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন সেই পরিমাণকে বলা হয় ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। আসো একটি অঙ্ক করার মাধ্যমে আমরা এই ধারণাটিকে আরেকটু স্ট্রং করে নিই। প্রশ্ন হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ রয়েছে। আমি এই দ্রবণটিকে কেলাসন করলাম। তোমরা সবাই জানো কেলাসন একটি বিশোধন প্রণালী এবং এই প্রণালীতে আমরা দ্রব বের করে আনতে পারি। সুতরাং 75 গ্রাম এই সম্পৃক্ত দ্রবণকে আমরা কেলাসন করলাম এবং কেলাসন করার ফলে আমরা 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেলাম। প্রশ্ন হচ্ছে ওই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত? আমরা সবাই জানি দ্রবণের দুইটি পার্ট থাকে, একটি হচ্ছে দ্রাবক আরেকটি হচ্ছে দ্রব। তোমরা যদি একটু খেয়াল করো এখানে সম্পৃক্ত দ্রবণের কথা বলা আছে, অর্থাৎ এখানে আমার একই সাথে রয়েছে দ্রাবক এবং দ্রব। কেলাসন করার পর আমি 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেলাম, তার মানে আমি দ্রব পেলাম হচ্ছে 25 গ্রাম। আমার দ্রব 25 গ্রাম, দ্রবণ 75 গ্রাম, তাহলে আমার দ্রাবক কত? দ্রাবক হলো 50 গ্রাম। তাহলে আমি বলতে পারি 50 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজন আমার 25 গ্রাম দ্রব। এবার যদি আমরা একটু সংজ্ঞার দিকে তাকাই, আমার কত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হবে? 100 গ্রাম দ্রাবক। তাহলে 50 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যদি আমার 25 গ্রাম দ্রবের প্রয়োজন হয়, তাহলে 100 গ্রাম দ্রাবককে আমার সম্পৃক্ত করতে প্রয়োজন হবে 50 গ্রাম দ্রব। এই 50কেই বলবো আমি ওই তাপমাত্রায়
ওই দ্রবের দ্রাব্যতা, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ওই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 50। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্রাব্যতা কি, কোন ক্ষেত্রে আমরা দ্রাব্যতা গণনা করব এবং আমরা কিভাবে দ্রাব্যতা গণনা করব।